বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লিজ welcome to my class. I will discuss you about a topic relating to the students of our second year intermediate accounting. The chapter is about accounting for investment. This course is also important for the students of BBS pass course second year intermediate accounting. They have also this chapter. তো আমরা এই চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা একটু দেখে নেব যে আমরা এখান থেকে কি কি দেখতে পাবো। আমরা এখান থেকে শিখব বিনিয়োগ বলতে কি বুঝি, বিনিয়োগের সংজ্ঞা, আমরা বিনিয়োগের বৈশিষ্ট্য বা উদ্দেশ্য দেখব, বিনিয়োগের নীতিসমূহ দেখব, বিনিয়োগের প্রকারভেদ নিয়ে কথা বলবো, অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ অ্যাকাউন্টিং প্রসেসটা দেখবো, আমরা কিভাবে অ্যাকাউন্টিং করা হয় এটা আমরা চেষ্টা করবো আজকের এই টিউটোরিয়ালে অ্যামortization শিডিউল দেখার, দেখি সময় কতটুকু হয়। তো এই টিউটোরিয়ালটি, এই ক্লাসটি যাদের উপকারে আসবে আমি আগেই বলে নিয়েছি, অ্যাকাউন্টিং অনার্স সেকেন্ড ইয়ারে যারা আছো তাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নামে একটি কোর্স আছে। ওই কোর্সের চতুর্থ অধ্যায় ইনভেস্টমেন্ট যে চ্যাপ্টারটি আছে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, একই সাথে বিবিএস পাস কোর্সের যারা আছো তাদের জন্য এই ক্লাসটি প্রযোজ্য। চলো আমরা দেখি আসলে কি আছে ক্লাসে। প্রথমে আমরা যেটি দেখব সেটি হলো আসলে বিনিয়োগ বলতে আমরা কি বুঝি। সবার মনে এই প্রশ্নটা আসতে পারে, মুনাফা অর্জনের জন্য কোনো সম্পত্তি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ধরে রাখাকে বিনিয়োগ, অর্থাৎ তোমার কাছে কিছু নগদ অর্থ আছে কিংবা কোনো একটি অন্য কোনো সম্পত্তি আছে, এইটি মুনাফা অর্জন করার জন্য নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত লাভজনক একটি খাতে যখন তুমি এটিকে আটকিয়ে রাখবে তখন এটাকে বলা হবে বিনিয়োগ। অন্য কথায় বলা যায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো সম্পত্তিতে নগদ অর্থ আটকে রাখাকে বা নগদ অর্থ খাটানোকে বিনিয়োগ। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি বিনিয়োগ কাকে বলে। একটু দেখবো আসলে বিনিয়োগ মানুষ কেন করে, ওয়াই ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটা আমরা কেন করি। প্রথমত ইনভেস্টমেন্ট মানুষ করে থাকে আয় সর্বাধিকরণ করার জন্য, অর্থাৎ মানুষ তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তার হাতে যে সঞ্চিত অর্থ থাকে সেটি বিনিয়োগ করে, যাতে করে ভবিষ্যতে তার আয়ের পরিমাণটি আরো বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত মানুষ যেটি চায় সেটি হচ্ছে ঝুঁকিটা সর্বনিম্ন করতে চায়। সেটা কিরকম? এটা এরকম যে তোমার কাছে যদি নগদ অর্থ থাকে সেটি খোয়া যাওয়ার সম্ভাবনা থাকে, সেটি অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা থাকে, কোনো চুরি করতে পারে অথবা তুমি হারিয়ে ফেলতে পারো। যার কারণে তুমি কোনো একটি বিনিয়োগে কোনো একটি সম্পত্তিতে যদি তোমার নগদ অর্থটা আটকিয়ে রাখো তাহলে তোমার কি হবে, এই নগদ অর্থ নষ্ট হয়ে যাওয়ার যে একটি প্রবণতা আছে, নগদ অর্থ আমার হাত থেকে চলে যাওয়ার যে একটি তোমার ঝুঁকি আছে সেটি হ্রাস পাবে। এরপর মানুষ যেটি চায় বিনিয়োগ যেই কারণে করে সেটি হচ্ছে আর্থিক দক্ষতা অর্জন। এটা কিরকম, যে তোমার সম্পত্তি আছে কিন্তু তুমি সম্পত্তি লাভজনক খাতে বিনিয়োগ করতে পারছো না। সম্পত্তি বছরের শুরুতে ছিল 1 লক্ষ টাকা, ডিসেম্বর মাসে দেখা গেছে এটি 1 লক্ষ টাকায় হয়ে গেছে। তার মানে তুমি তোমার যে অ্যাসেটটা সেটিকে সার্কুলেট করতে পারছো না। বিজনেস যারা করে তারা আসলে কোনো অ্যাসেটকে অলসভাবে পড়ে থাকতে দেয় না। তো বিনিয়োগের মাধ্যমে একজন ব্যবসায়ী বা একজন ব্যক্তি তার সম্পত্তিটা কতটা দক্ষতার সাথে ব্যবহার করতে পারে এটিও কি দেখা যায়, এটিও অর্জন করতে চেষ্টা করে। অর্থাৎ মানুষ, আমরা জানি মানুষের ভবিষ্যৎ সদা অনিশ্চিত, এই অনিশ্চয়তার মোকাবিলা করার জন্য আর্থিক দক্ষতা অর্জন করা দরকার, যা কেবল বিনিয়োগের মাধ্যমে সম্ভব। এছাড়াও মানুষ যেটি চায় সেটি হচ্ছে মুদ্রাস্ফীতি মোকাবিলা করা। দ্যাট ইজ যে তুমি মনে করছো আজকে যে তোমার 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা দিয়ে হয়তো আগামী 1 বছর তোমার চলে যাবে, হ্যাঁ, কিন্তু না, টাকার বিপরীতে যদি দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যায়, তুমি যা ভাবছো 1 লক্ষ টাকা আজকে যেটি পাবে ভাবছো সেটি 1 বছর পর 1 লক্ষ টাকা নাও পাওয়া যেতে পারে।
অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে তোমার কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বৃদ্ধি পেতে পারে। এই বৃদ্ধিটা যাতে তুমি মোকাবেলা করতে পারো সেই জন্য তুমি তোমার নগদ অর্থটা কি লাভজনক একটি খাতে বিনিয়োগ করো। ফলে সেখান থেকে তোমার যে বেনিফিট আসবে সেটি দিয়ে তুমি কি করতে পারবে, ভবিষ্যতের যে মূল্য বৃদ্ধি পাবে সেটিকে তুমি মোকাবেলা করতে পারবে। এরপর আমরা দেখবো আসলে তুমি ইনভেস্টমেন্ট যখন করতে যাবে, ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে তোমাকে কোন কোন প্রিন্সিপালস গুলো ফলো করতে হবে। হোয়াট আর দ্য প্রিন্সিপালস টু বি ফলোড while you are investing asset? Let's go. First of all, মুনাফার নীতি, অর্থাৎ তুমি সেই সম্পত্তিতে বিনিয়োগ করবে যেই সম্পত্তি থেকে তোমার মুনাফার নিশ্চয়তা পাওয়া যাবে। অর্থাৎ প্রথম যে প্রিন্সিপালসটা সেটি হচ্ছে মুনাফা অর্জন করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে তারল্য নীতি, অর্থাৎ লিকুইডিটি, ক্যাশ ফরম্যাটে কত দ্রুত তারল্যটা তোমার কাছে চলে আসে, এটা আমরা বিনিয়োগ করার ক্ষেত্রে দেখব। তারপর ঝুঁকি নীতি, কি পরিমাণ ঝুঁকি তুমি যেই সম্পত্তিতে বিনিয়োগ করছো এই ঝুঁকিটা কিভাবে মিনিমাইজ করা যাবে যদি থাকে সেটিও তোমাকে কি করতে হবে, দেখতে হবে বিনিয়োগ করার সময়। ব্যবসায়িক নীতি তোমার থাকতে হবে। হ্যাঁ, ব্যবসায় নীতি কি, ব্যবসায়ের মূল নীতি হচ্ছে মুনাফা অর্জন করা এবং মুনাফা অর্জনের মাধ্যমে কিভাবে সম্পদ সর্বাধিকরণ করা যায়। তারপর সামাজিক দায়িত্বের নীতি, তুমি শুধু প্রফিট অর্জন করলে এটি কিন্তু নয়, প্রত্যেকটি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রত্যেকটি অর্গানাইজেশনের কি আছে, কতগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। এই সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলোকেও কি করতে হবে, আমাদেরকে মাথায় রেখে ইনভেস্ট করতে হবে। তারপর হচ্ছে কল্যাণের নীতি, তুমি এমন কোনো খাতে ইনভেস্ট করবে না যেটিতে ইনভেস্ট করলে তোমার কি হবে, রাষ্ট্রের ক্ষতি হতে পারে, সমাজের ক্ষতি হতে পারে, দেশের অর্থনীতির ক্ষতি হতে পারে। দেশের অর্থনীতির মঙ্গল হয় এমন কোনো খাতে আমাকে ইনভেস্ট করতে হবে। নিরাপত্তা নীতি, অবশ্যই আমার বিনিয়োগটা, অবশ্যই আমার সম্পত্তিটা কি হতে হবে, নিরাপদ হতে হবে। এমন কোনো জায়গায় আমি ইনভেস্ট করবো না যেখান থেকে কি আমার যে সম্পত্তিটি সেটি একেবারেই কি মূলধন সহ চলে যেতে পারে, এই সমস্ত জায়গায় আমি ইনভেস্ট করবো না। অর্থাৎ আমি নিরাপদ একটি সম্পত্তিতে ইনভেস্ট করতে চাই। তারপর আসি কি আছে আমরা দেখব আসলে এই ইনভেস্টমেন্টকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা স্পেসিফিক কোনো নাম্বার বলছি না যে কত ভাগে ভাগ করা যায়। নিম্নলিখিত বিনিয়োগগুলো আসলে আমরা দেখতে পাই। নাম্বার 1, ইনভেস্টমেন্ট ইন ইকুইটি সিকিউরিটিস, অর্থাৎ এমন ধরনের সিকিউরিটি যেখানে আমার কি মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত হবে। এরপর আছে ইনভেস্টমেন্ট ইন ডিবেঞ্চার সিকিউরিটিস, ঋণপত্র যেখানে আছে সেখানে আমরা ইনভেস্ট করতে পারি। আদার্স ইনভেস্টমেন্ট হতে পারে। আবার ইনভেস্টমেন্ট ইন ডিবেঞ্চার সিকিউরিটি হতে পারে তিন ধরনের। সেটি কি, নাম্বার 1, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস, আমরা বর্ণনা দেখব। অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস অ্যান্ড ফাইনাল ট্রেডিং সিকিউরিটিস। লেটস গো ফর দ্য ডিটেইলড ডিসকাশন হিয়ার। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস, আমরা হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস বলতে কি বুঝি? এটি হলো যে সকল ঋণপত্র একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ধরে রাখতে হবে। একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, সেটি কিরকম, ধরো যে 5 ইয়ার্স হতে পারে, যেমন একটি সিকিউরিটি যে সিকিউরিটির মেয়াদ আছে কত, 5 ইয়ার্স। এরকম যদি মেয়াদ দেওয়া থাকে, যে সমস্ত সিকিউরিটিতে মেয়াদ দেওয়া থাকবে, মেয়াদ দেওয়ার অর্থ হলো আমাকে এই 5 বছর সময় সিকিউরিটি আমার হাতে রাখতে হবে। যেমন এখন আমরা যারা শেয়ার বাজার নিয়ে একটু টিভিতে খবরাখবর দেখি, দেখবে যে বলা হচ্ছে যে শেয়ার মার্কেটে তুমি যদি ইনভেস্ট করতে চাও অবশ্যই তোমার ইনভেস্টমেন্ট কি করতে হবে, কমপক্ষে 1 বছর রাখতে হবে। 1 বছরের মধ্যে তুমি আর শেয়ার কিনলে সেটি বিক্রি করতে পারবে। ঠিক আছে, আমরা একটু পরে দেখি এখানে আর কি কি আছে, এটা আমরা একটু দেখব বৈশিষ্ট্যগুলো। বিনিয়োগকারীর সর্বোচ্চ ইতিবাচক মনোভাব কি বিদ্যমান থাকে, মেয়াদ পূর্তি তারিখ পর্যন্ত ধরে রাখতে হয়, মেয়াদ পূর্তির পূর্বে বিক্রি করা যায়, একই কথা। আমরা ডেফিনেশনটা বুঝতে এটা পারি। দেখি পরবর্তীতে কি আছে। এভাবে আসলে বেশ কয়েকটা ডেফিনেশন দেওয়া আছে। নাও অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি, যে সকল বিনিয়োগ নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে হয় না। আমরা আগেরটাতে পড়েছি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ধরে রাখতে হয়, এখানে বলছে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ধরে রাখতে হয় না এবং বাণিজ্যিক বিনিয়োগের আওতায় পড়ে। অর্থাৎ বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা হয় তাকে বিক্রয়যোগ্য সিকিউরিটিস বলে। যে কোনো সময় at any time you are ready to sell this security, হ্যাঁ, যে কোনো সময় বিক্রি করতে পারবে, সেটি হচ্ছে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস।
আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, এগুলি কিরকম? যে কোনো সময় বিক্রি করা যায়, বাজার মূল্যের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়, মার্কেট ভ্যালুর উপর ভিত্তিতে, অনুপার্জিত আয় বা ক্ষতি লাভ ক্ষতি হিসেবে সমন্বয় করা হয়, তারপর বাজার মূল্যের তারতম্যের কারণে যে লাভ ক্ষতি হয় তা সিকিউরিটি বিক্রয়ের পূর্ব পর্যন্ত হিসাব করা হয় না। ঠিক আছে, আমরা এবার দেখব ফাইনালি যেটি আছে ট্রেডিং সিকিউরিটি। যে সকল সিকিউরিটি সমূহ স্বল্প সময়ে পুনরায় বিক্রয়ের জন্য ক্রয় করা হয় তাকে বাণিজ্যিক বা ট্রেডিং সিকিউরিটি বলা হয়। অর্থাৎ আমি আজকে কিনেছি, হয়তো এক সপ্তাহ পরে বিক্রি করে ফেলবো, হ্যাঁ, পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যটাই থাকে পুনরায় বিক্রি করবো। এই ধরনের সিকিউরিটিকে বলা হয় ট্রেডিং সিকিউরিটি, অর্থাৎ কেনা বেচা করা হয়, আজকে কিনবো কালকে বিক্রি করবো। সেকেন্ডারি মার্কেটে যেমন শেয়ার কেনা বেচা করা হয়েছে, আজকে কিনেছি 200 টাকা করে, আগামীকাল 250 টাকা হয়েছে, বিক্রি করে দিচ্ছি, কিংবা কমে গিয়েছে বিক্রি করে দিচ্ছি। তো এইটা অ্যাভেলিউর সেল সিকিউরিটির সাথে কিছুটা সম্পর্ক আছে, আবার কিছু পার্থক্য আছে। পার্থক্যটা আমি একটু বলি। পার্থক্যটা হলো যে ট্রেডিং সিকিউরিটির নেচারটাই হচ্ছে তুমি কি করবে, কিনবে এবং বিক্রি করবে। অ্যাভেলিউর সেল সিকিউরিটি এরকম নয়, তুমি চাইলে যে কোনো সময় বিক্রি করতে পারো, আবার কি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তুমি ধরেও রাখতে পারো, এটি অপশন। ট্রেডিং সিকিউরিটি তোমার কাজই হচ্ছে শেয়ার কেনা এবং বিক্রি করা, এর মাধ্যমে কি করা যায়, ব্যবসা বা মুনাফা অর্জন করা। এজন্য এটাকে বাণিজ্যিক সিকিউরিটিও বলা হয়। আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। স্বল্প সময়ে বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করা হয়, স্বল্প সময় সিকিউরিটির মুনাফা অর্জনের জন্য ক্রয় করা হয়, সাধারণত মেয়াদ সর্বোচ্চ 3 মাস এবং সর্বনিম্ন 1 দিন বা 1 ঘন্টা। এখানে কিন্তু মেয়াদ আছে, মেয়াদ কতদিন হবে, 3 মাস। এই সিকিউরিটি বাজার মূল্যে মূল্যায়ন করা হয়। এই সিকিউরিটির ইস্যু বে যেমন দালালি, কমিশন ইত্যাদি ক্রয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ তুমি যদি একটি সিকিউরিটি ক্রয় করো ধরো 100 টাকা, তুমি দালালের কমিশন দিয়েছো 5 টাকা, তাহলে এটি দাম দাঁড়াবে 105 টাকা। আমরা মূল উদ্দেশ্য যেটা, অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট যারা আছো তারা আসলে সবসময় চিন্তা করে এই চ্যাপ্টার থেকে আমরা অঙ্ক কতটুকু পাবো, কয়টা প্রশ্নে আনসার করা যাবে। এই চ্যাপ্টার থেকে আমরা মিনিমাম 2টি অঙ্ক পাবো, পার্ট বি এবং পার্ট সি তে। পার্ট বি তে পাবো 4 মার্কসে, পার্ট সি তে পাবো 10 মার্কসে, এবং এটা থেকে ব্রিফ কোয়েশ্চেনও আসে। আমরা দেখি এই চ্যাপ্টারে মোটামুটি কি কি জার্নালগুলো আমাদের জানতে হবে। প্রথম যে জার্নালটি হবে সেটি হচ্ছে, আমি যখন ইনভেস্টমেন্টটা ক্রয় করব, যখন আমরা ইনভেস্টমেন্ট করব, এই ইনভেস্টমেন্টটা 3 ভাবে করা যায়। একটি হলো যে যত টাকা সিকিউরিটির ভ্যালু আছে তত টাকাই ক্রয় করা যায়, যেটাকে আমরা বলছি এট পার, বা সমহার। এই অবস্থায় যদি হয়, অর্থাৎ যত টাকার সিকিউরিটি ফেস ভ্যালু যত, তত দিয়ে যদি তুমি সিকিউরিটিটি ক্রয় করো, সেই ক্ষেত্রে তোমার জার্নালটি হবে ইনভেস্টমেন্ট ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। আমরা ব্যাংক করবো সবসময়, হ্যাঁ, ইনভেস্টমেন্ট ডেবিট, ব্যাংক ক্রেডিট। দ্বিতীয় জাবেদাটি যেটি, সেটি হলো আমরা সিকিউরিটির ফেস ভ্যালু যা আছে তার থেকে বেশি মূল্য ক্রয় করতে পারি। অর্থাৎ 100 টাকার সিকিউরিটি আমরা যদি 110 টাকায় কিনি, ওই 10 টাকাকে বলা হবে প্রিমিয়াম। সেই ক্ষেত্রে আমাদের জানাতে হবে ইনভেস্টমেন্ট ডেবিট, প্রিমিয়াম অন ইনভেস্টমেন্ট ক্রেডিট অ্যান্ড ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। উপরেটার সাথে কিন্তু সম্পর্ক আছে, খেয়াল করো। ব্যাংক ইনভেস্টমেন্ট ডেবিট ছিল, ব্যাংক ক্রেডিট ছিল, এখানে শুধু প্রিমিয়ামটা বাড়তি আসছে, প্রিমিয়াম ডেবিট। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ডিসকাউন্টে। আমরা দেখি ডিসকাউন্টের জার্নালটা কি হয়, পারচেজ অফ ইনভেস্টমেন্ট এট ডিসকাউন্ট। সেই ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট ডেবিট করব, যেহেতু প্রিমিয়াম ছিল ক্রেডিট, আমরা ডিসকাউন্ট অন ইনভেস্টমেন্টকে কি করব, ক্রেডিট করব। সো এখানে জার্নাল হবে ইনভেস্টমেন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইনভেস্টমেন্ট ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। এটি কিরকম, যে সিকিউরিটির ভ্যালু আছে 100 টাকা, তুমি এই সিকিউরিটিটি ক্রয় করেছো 90 টাকায়, 10 টাকা যাবে ডিসকাউন্ট। আরো জার্নাল আছে, আমরা দেখি কি আছে সেগুলো। এখন তুমি ইনভেস্টমেন্ট করবে কিসের উদ্দেশ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, ইন্টারেস্ট পাবার উদ্দেশ্যে। যদি এট পার বা সমহারে ইস্যুকৃত ইনভেস্টমেন্ট থেকে আমরা মুনাফা পাই, সেই ক্ষেত্রে আমাদের জানা হবে ব্যাংক অর ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ অর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। ঠিক আছে, রিসিভ অফ ইন্টারেস্ট অ্যাট প্রিমিয়াম ইনভেস্টমেন্ট। আমি যদি অধিহারে ইস্যুকৃত শেয়ার থেকে, অধিহারে ইস্যুকৃত ইনভেস্টমেন্ট থেকে মুনাফা অর্জন করি, সেই ক্ষেত্রে জানা হবে ব্যাংক এবং ইন্টারেস্ট ইনকাম ঠিকই থাকবে, জাস্ট একটি বাড়তি আসবে। এটি হচ্ছে অ্যামোর্টাইজেশন অফ প্রিমিয়াম। অর্থাৎ
তুমি 110 টাকা দিয়ে যে ইনভেস্টমেন্টটা কিনেছিলে, আস্তে আস্তে আমার কি ওই 10 টাকা মাইনাস হয়ে যাবে। ওই 10 টাকা থেকে যতটুকু প্রত্যেক বছর মাইনাস হবে, এই অ্যামাউন্টটাকে বলা হয় অ্যামortization অফ প্রিমিয়াম। রিসিভ অফ ইন্টারেস্ট উইথ ডিসকাউন্ট যদি হয় ক্যাশ ডেবিট ব্যাংক or bank debit, amortization of discount debit, interest income credit. Okay, একটু আগায় অ্যাডজাস্টিং ইন্টারেস্ট ফর অ্যাক্রুড ইন্টারেস্ট। আগের জানাগুলো যেগুলো দেখেছি সেগুলো ছিল যদি তুমি ইন্টারেস্টটা ক্যাশে পাও। এখন ইন্টারেস্ট তুমি ক্যাশে না পেয়ে সেটি যদি তুমি বাকি থাকে অ্যাক্রুড, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে অ্যাডজাস্টিং ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট হবে, ইন্টারেস্ট রেভিনিউ অর ইনকাম ক্রেডিট হবে। ওকে, ফাইনালি আমরা যদি ইনভেস্টমেন্টটার যে মেয়াদ আছে যদি আমি বিক্রি করি কিংবা ম্যাচুরিটি ডেটে যদি আমি যেখানে ইনভেস্ট করেছি সেখান থেকে টাকাটা আমাকে ফেরত দিয়ে দেবে, আমি ইনভেস্টমেন্টটা কি করব, সারেন্ডার করব। সেই ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট কমে যাবে, ক্যাশ টাকা বৃদ্ধি পাবে। সো জার্নাল এন্ট্রি হবে ক্যাশ ডেবিট ইনভেস্টমেন্ট ক্রেডিট। তো আমরা একটু এখন দেখব মূলত একটা এক্সাম্পল যে স্যার এতক্ষণ তো জার্নাল বললেন, এটা দেখতে কিরকম। আমরা এক্সাম্পলটা খেয়াল করি। Messrs. Kamal Traders purchased a security of held to maturity category. এটা একটা সিকিউরিটি ক্রয় করেছে। সিকিউরিটি কোন ধরনের ছিল? held to maturity category for টাকা 1,10,000, 1,10,000 টাকা কিনেছি, which has a face value of টাকা 1 লাখ। খেয়াল করো, আমরা যেটা বলে আসছিলাম যে তিন ভাবে ইস্যু করা যায়, এখানে এক ধরনের ইস্যু। 1 লাখ টাকা ফেস ভ্যালু, এটি আমি ক্রয় করেছি কত দিয়ে? 1,10,000 টাকা দিয়ে। এবং যেই তিন ধরনের সিকিউরিটি ছিল এটি এর একটি, সেটি হলো হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি। এট দ্য রেট অফ 12% কুপন রেট, ইন্টারেস্ট রেট আছে কত? 12%। ইট হ্যাজ 5 years লাইফ, লাইফ আছে কত? 5 বছর, অর্থাৎ যেহেতু হেল্ড টু ম্যাচুরিটি 5 বছর আমি এটি ধরে রাখতে পারবো। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দেওয়া আছে তোমার 10%, দ্যাট ইজ ইআইআর দেওয়া আছে আমাদের 10%। এখানে মনে রাখবা, যদি সিকিউরিটিগুলো ফেস ভ্যালু থেকে কম মূল্যে কিংবা বেশি মূল্যে বিক্রি করা হয়, সেই ক্ষেত্রে কুপন রেট এবং ইফেক্টিভ রেটের একটু তারতম্য হবে। সেটি কিরকম? যদি আমরা প্রিমিয়ামে ক্রয় করি কুপন রেট বেশি হবে, ইফেক্টিভ রেটটা কম। যদি ডিসকাউন্টে ক্রয় করি কুপন রেট কম হবে, আমার ইফেক্টিভ রেটটা বেশি। এখানে আমাদের কি চাইছে খেয়াল করি, প্রিপেয়ার অ্যামortization শিডিউল ইউজিং স্ট্রেট লাইন মেথড। হ্যাঁ, অর্থাৎ এই যে আমার এখানে 1 লাখ টাকার জিনিস আমি 1,10,000 টাকা দিয়ে কিনলাম, এটি যদি আমি সরল রৈখিক পদ্ধতিতে অ্যামortize করতে চাই, অর্থাৎ এই 5 বছরে প্রত্যেক বছর যদি সমানভাবে অ্যামortize করতে চাই, দেন আমাকে বলছে অ্যামortization শিডিউল করতে। আরেকটি বলছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে শিডিউল। আমাকে কয়েকটা ওয়ার্কিং করা লাগবে। প্রথম ওয়ার্কিংটা একটু দেখি। আমাকে ইন্টারেস্ট ইনকাম বা ক্যাশ বের করতে হবে প্রথমে। মাথায় রাখবে এটি একটি ফর্মুলা, ক্যাশ ইকুয়াল টু ফেস ভ্যালু গুণন কুপন রেট। ক্যাশ ইকুয়াল টু ফেস ভ্যালু গুণন কুপন রেট। সো আমাদের এখানে ফেস ভ্যালু ছিল 1 লক্ষ টাকা, কুপন রেট 12%, সো ইন্টারেস্ট আসবে আমাদের 12,000। আরেকটি ওয়ার্কিং আমরা করে নিব, যেহেতু স্ট্রেট লাইন মেথড। অ্যানুয়াল অ্যামortization কত আসে? তার আগে অ্যামortization বের করি। প্রিমিয়াম দেখো, প্রিমিয়াম ইকুয়াল টু ইস্যু প্রাইস অবলিক পারচেজ প্রাইস মাইনাস ফেস ভ্যালু। 1,10,000 মাইনাস 1 লাখ ইকুয়াল টু 10,000, অর্থাৎ প্রিমিয়াম আসতো 10,000। তো অ্যানুয়াল অ্যামortization অফ প্রিমিয়াম আসবে প্রথম মেথডে, স্ট্রেট লাইন মেথডে, কত? 10,000 ভাগ 5 ইকুয়াল টু 2,000। এবার যাব আমরা অ্যামortization শিডিউল অফ প্রিমিয়াম আন্ডার স্ট্রেট লাইন। খেয়াল করো, আমি একটু বলে নেই আসলে অ্যামortization শিডিউলটা কি। অ্যামortization শিডিউল হলো এমন একটি তালিকা, যেই তালিকাতে প্রিমিয়াম বা ডিসকাউন্ট প্রত্যেক বছর কত টাকা করে হ্রাস পাবে সেটি দেখানো। ওখানে ইন্টারেস্ট থাকবে এবং প্রিমিয়াম থাকবে। বেসিক্যালি প্রিমিয়াম ইন্টারেস্ট এটাই আমার মূল জিনিস, আরো জিনিসগুলো থাকে, আমরা একটু খেয়াল করে কি কি থাকতে পারে। থাকবে হচ্ছে ইয়ার, আমার ইনভেস্টমেন্টের বিগিনিং ব্যালেন্স থাকবে, ক্যাশ থাকবে, অ্যামortization অফ প্রিমিয়াম থাকবে, এরপর থাকবে হচ্ছে ক্যারিং।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি। আমার বিগিনিং ব্যালেন্স ছিল 1,10,000, আর ক্যাশ যেটা, এটা আমরা ইতিমধ্যে বের করেছি, অর্থাৎ ইন্টারেস্ট ইনকাম আমরা এখানে লিখতে পারি। হ্যাঁ, সরি, আমরা ক্যাশই লিখব। ইন্টারেস্ট ইনকামের জন্য আরেকটি ঘর আছে। তো প্রত্যেক বছর কত? 12,000 টাকা। আমি প্রত্যেক বছর অ্যামortization কত দিচ্ছি? 2,000 টাকা, যেহেতু এটি স্ট্রেট লাইন মেথড। এরপরের যে কলামটি সেটি হচ্ছে ইন্টারেস্ট ইনকাম বা ইন্টারেস্ট রেভিনিউ। এই ক্যাশ থেকে অ্যামortization মাইনাস করলে যেটি পাবো সেটি হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? 3 নাম্বার কলম মাইনাস 4 নাম্বার। আমরা পাইলাম কত? 10,000 প্রত্যেক বছরের সময়। এটি খুবই সোজা, স্ট্রেট লাইন মেথডটা খুব সোজা। ক্যারিং ভ্যালু কত হবে? ক্যারিং ভ্যালু হবে প্রত্যেক বছর, খেয়াল করবে, বিগিনিং ব্যালেন্স থেকে অ্যামortization মাইনাস করবে। বিগিনিং ব্যালেন্স থেকে প্রিমিয়ামের সময় বিগিনিং ব্যালেন্স থেকে অ্যামortization মাইনাস করলে প্রথম বছর আছে 1,08,000, পরে আসে 1,06,000, পরে আসে তোমার 1,04,000, 1,02,000, এবং দেখো একদম 5 বছর শেষে আমার কত থাকবে? 1 লক্ষ টাকা থাকবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবে। আমার ভিডিওর নিচে যে লিংক আছে, ইউটিউবে তুমি লিংকে সাবস্ক্রাইব করে সেখানে তুমি আমাকে কমেন্ট করতে পারো। ফেসবুকের কমেন্ট বাটনে ক্লিক করে তুমি কমেন্ট করতে পারো, এবং কোথাও যদি সমস্যা হয় আমরা অবশ্যই কি করতে পারি, সেটি থেকে দেখতে পারি। আমার মেসেঞ্জারে তুমি নক করতে পারো। আমরা এরপরে আরেকটা চেয়েছি, সেটি হচ্ছে অ্যামortization শিডিউল অফ প্রিমিয়াম আন্ডার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এইবার এটি একটু বেশি মনোযোগ দিতে হবে। আমরা এটা একটু খেয়াল করি। একই ঘর থাকবে, শুধুমাত্র যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ঘরটা একটু চেঞ্জ। এখানে আমরা কোনোভাবে আগে থেকেই ইন্টারেস্ট ইনকামও বের করতে পারবো না, অ্যামortization অফ প্রিমিয়ামও বের করতে পারবো। তবে বিষয়টা সোজা। দেখো এখানে থাকবে হচ্ছে বিগিনিং ইয়ার থাকবে, বিগিনিং ব্যালেন্স থাকবে, ক্যাশ আগের মতোই থাকবে। শুধুমাত্র স্ট্রেট লাইনে আমার ইন্টারেস্ট ইনকামটা ছিল পরে, এখন চলে আসবে আগে, অ্যামortizationটা চলে যাবে ইন্টারেস্ট ইনকামের পরে, আর বাকি সব ঠিক। তো কিভাবে বের করবো? বিগিনিং ব্যালেন্স 1,10,000 ছিল, ক্যাশ প্রত্যেক বছরে আমার ক্যাশের পরিমাণটা 12,000, ইন্টারেস্ট অন বিগিনিং ব্যালেন্স, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এখানে বলে দিয়েছি ইন্টারেস্ট আমি কার উপর, 1,10,000 এর উপর কোন রেটে ধরবো? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট ইনকামটা হবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে 1,10,000 এর 10% 11,000 টাকা। এবার আমরা অ্যামortizationটা বের করব এইভাবে, ক্যাশ থেকে ইন্টারেস্ট ইনকাম মাইনাস করব। আগেরটাতে কি ছিল? অ্যামortization আমার দেওয়াই ছিল, আমি অ্যামortization ক্যাশ থেকে অ্যামortization বাদ দিয়ে পেয়েছিলাম কি? অ্যামortization বাদ দিয়ে পেয়েছিলাম ইন্টারেস্ট ইনকাম। এখন ক্যাশ থেকে ইন্টারেস্ট ইনকাম বাদ দিয়ে পাবো অ্যামortization। তাহলে কত হবে? হবে 1,000 টাকা, এবং ক্যারিং ভ্যালু হবে 1,09,000। এরপর 1,09,000 ইন্টারেস্টটা চেঞ্জ হবে 10%, 10,900। সুতরাং আমার অ্যামortization হবে 12,000 বিয়োগ 10,900 ইকুয়াল টু 1,100, থাকবে আমার 1,07,900। এভাবে এটি বিগিনিং ব্যালেন্স হয়ে যাবে। ইন্টারেস্ট পাবো 10,790। দেখো বাড়তেছে আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের এখানে কি সরি 10,790, ইন্টারেস্টটা কমতেছে, অ্যামortizationটা বাড়তেছে। ফাইনালি আমাদের যে কাজটি করতে হবে সেটি একটু শিখতে হবে। লাস্ট বছর আমরা তোমাদের একটু বলে দেই, এখানে একটি কৌশল অবলম্বন করবে। বিগিনিং ব্যালেন্স আছে দেখো 1,05,359। আমরা এখানে লাস্ট ইয়ারে ইন্টারেস্টটা কিভাবে বের করব? লাস্ট ইয়ারে আগে লিখবা হলো, এই যে দেখো আমি সবুজ চিহ্ন দিয়ে রাখছি, সবুজ কালি। আগে লিখবো প্রিমিয়াম, পরে লিখবো ইন্টারেস্ট। তাহলে প্রিমিয়াম কোনটা হবে? প্রিমিয়াম হবে হচ্ছে 1 লাখের উপরে যে টাকাটা আছে 5,359 আমি লিখলাম। এখানে আমার টাকা থাকবে কত? 1 লাখ টাকা, আর এই জায়গায় আসবে আমার 6,641। কথা হলো স্যার এটি এমন কেন? এমন হয়েছে এই কারণে যে আমি যদি 1,05,359 টাকার উপর 10% ধরি, মাত্র আমার টাকা আসবে কত? 10,500 সামথিং।
সেই ক্ষেত্রে আমার যে প্রিমিয়ামটা, সেই প্রিমিয়ামটি সবটুকু শেষ হবে না, কিন্তু আমাকে শেষ করতে হবে। কেন শেষ করতে হবে? যেহেতু আমি এটি হেল্প টু ম্যাচুরিটি সিকিউরিটি 5 বছর পরে আমি ইনভেস্টমেন্টটা সারেন্ডার করবো, তারা আমাকে 1 লক্ষ টাকা দিয়ে দিবে। ঠিক আছে? তো আমি আশা করছি এটি আমরা বুঝতে পেরেছি। লাস্ট ফিগারটা ছাড়া বাকি সবগুলোই সহজ ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে ক্লাসটি নিলাম, যে টিউটোরিয়ালটি নিলাম, সেটি ইনভেস্টমেন্টের উপর ছিল। এবং এই ইনভেস্টমেন্টের আমি জার্নালগুলো দেখলাম, ক্লাসিফিকেশন দেখলাম এবং একটি এক্সাম্পল দেখলাম, অ্যামortization শিডিউল। জার্নালগুলো অপেক্ষাকৃত সহজ, বিধায় আমি অ্যামortization শিডিউল একটা দেখাইলাম। আমরা আশা করি পরবর্তীতে এই অ্যামortization শিডিউলের উপর আমি আরো ক্লাস নেব, ইনভেস্টমেন্টের উপর আরেকটি ক্লাস নেব। তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথেই থাকবে, কারণ ভবিষ্যতে যে কোনো আপলোড করলে এটি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আশা করছি ক্লাসটি এনজয় করেছো এবং আমার জন্য দোয়া করবে। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো থাকো। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে অর্থাৎ তুমি আমি সবাই যদি ভালো থাকে, দেশ ভালো থাকবে, সারা পৃথিবী ভালো থাকবে এবং পৃথিবী অবশ্যই আগের জায়গায় পৌঁছাবে, এই আশা আমাদের আছে, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।